শ্রোতা বন্ধুরা, আজ পড়তে চলেছি হুমায়ুন আহমেদের লেখা পারাপার বই। আশা করি শব্দের ভুল উচ্চারণ ও অন্য ভুল ভ্রান্তি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ঢাকা শহরে ঘুঘুর ডাক শোনার কথা না, কেউ কোনোদিন শুনেছে বলেও শুনিনি। ঘুঘু শহর পছন্দ করে না, লোকজন পছন্দ করে না, তাদের পছন্দ গ্রামের শান্ত দুপুর। তারপরেও কি যে হয়েছে, আমি ঘুঘুর ডাক শুনছি। বাংলা বাজার যাচ্ছিলাম, গুলিস্তানে ট্রাফিক জ্যামে পড়লাম। রিকশা, টেম্পো, বাস, ঠেলাগাড়ি সব কিছু মিলিয়ে দেখতে দেখতে জট পাকিয়ে গেল। এক্কেবারে কঠিন গিট্টু। হতাশ হয়ে রিকশায় বসে আছি আর ভাবছি আধুনিক মানুষের একজোড়া পাখা থাকলে ভালো হতো। জটিল ট্রাফিক জ্যামের সময় তারা উড়ে যেতে পারত। জর্জরিত সময়ে ঘুঘু পাখির ডাক শুনলাম। সেই অতি পরিচিত শান্ত বিলম্বিত টানা টানা সুর, যা শুনলে মুহূর্তের মধ্যে বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। মানুষের শরীরের ভেতরে যে আর একটি শরীর আছে, তার মধ্যে কাঁপন ধরে। আমি হতচকিত ভঙ্গিতে এদিক ওদিক তাকালাম। এমন কি হতে পারে যে কেউ খাঁচায় করে পাখি নিয়ে যাচ্ছে? সেই পাখি ডেকে উঠল। ইদানিং ঢাকার লোকদের পাখি পোষা অভ্যাস ধরেছে। নীল খেতে বিরাট পাখির বাজার। ট্রাফিক জট কমছে না, জট কমানোর চেষ্টাও করছে না। রোগা ধরনের এক ট্রাফিক পুলিশ দূরে দাঁড়িয়ে বাদামওয়ালার সঙ্গে কথাবার্তা বলছে। এখানে যে কঠিন অবস্থা, তা সে জানে বলেও মনে হচ্ছে না। এই তো দেখি সে বাদাম কিনছে, এক ঠোঙা বাদাম, একটু ঝাল লবণ। যতই সময় যাচ্ছে অবস্থা জটিল হয়ে আসছে। সবাই কিন্তু নির্বিকার, যা হবার হোক এমন এক ভঙ্গি, কারো মধ্যেই কোনো অস্থিরতা নেই। আমার রিকশা ঘেঁষে একটা মাইক্রোবাস দাঁড়িয়ে। মাইক্রোবাসের পর্দা টেনে দেয়া, ভেতরের যাত্রীদের কাউকে দেখা যাচ্ছে না। মাইক্রোবাসের ড্রাইভারকে শুধু দেখছি, মনে হলো সে খুব মজা পাচ্ছে। একবার সে উঁচু গলায় বলল, লাগছে গিট্টু। চড়চড় করে রোদ বাড়ছে। আশ্বিন মাসে খুব ঝাঁঝালো রোদ ওঠে, বাতাস থাকে মধুর। আজ বাতাস নেই, শুধুই রোদ। রোদের সঙ্গে ঘামের গন্ধ, ঘামের গন্ধের সঙ্গে পেট্রোলের গন্ধ, পেট্রোলের গন্ধের সঙ্গে ঘুঘুর ডাক, ঘু ঘু ঘু। মিলছে না, একেবারেই মিলছে না। সামথিং ইজ রং। আমি রিকশাওয়ালাকে বললাম, পাখি ডাকছে নাকি? আমার রিকশাওয়ালা বিরক্ত মুখে আমার দিকে তাকালো। অর্থাৎ ঘুঘু ডাকছে না, কিংবা ডাকলেও সে শুনছে না। সবাই সবকিছু শুনতে পায় না। তাছাড়া রাস্তায় যারা জীবনযাপন করে, গাড়ির হর্ন শুনতে শুনতে তাদের কান নষ্ট হয়ে যায়। মাইক্রোবাসের পর্দা সরে গেল। একজন পান খাওয়া মহিলা চোখ বড় বড় করে আমাকে দেখছেন। ভদ্রমহিলার সিথির চুল পাকা, এছাড়া তাঁর মুখে বয়সের কোনো চিহ্ন নেই। চুল পাকা না থাকলে অনায়াসে তাকে ৩০ বা ৩২ বছরের তরুণী বলে চালানো যেত। তিনি জানালার পর্দা সরিয়েছেন পানের পিক ফেলার জন্যে। অনেকখানি মাথা বের করে একগাদা পানের পিক ফেলে হাসিমুখে আমার দিকে তাকিয়ে বললেন, তুই হিমু না? আমি জবাব দিলাম না, কারণ ভদ্রমহিলাকে আমি চিনতে পারছি না। আমার অতি দূরের কোনো আত্মীয় হবেন। মেয়েরা অতি দূরের আত্মীয়কে কাছের মানুষ প্রমাণ করার জন্যে চট করে তুই বলে। কি রে, কথা বলছিস না কেন? তুই কি হিমু? হ্যাঁ। আমাকে চিনতে পারছিস? না, আমি আলেয়া খালা। এখন চিনেছিস? আলেয়া নামে কাউকে চিনি বলে মনে পড়ল না। একজন আলেয়াকেই চিনতাম, সে সিরাজউদ্দৌলা নাটকের নর্তকী। সিরাজউদ্দৌলা পলাশীর আম্রকাননে তার বিখ্যাত যুদ্ধযাত্রার আগে আলেয়ার কাছ থেকে বিদায় নিতে গেলেন। আলেয়া তখন গান ধরল, পথহারা পাখি কেঁদে ফিরে একা। হিমু, তুই এখানে কি করছিস? রিকশার সিটের ওপর বসে আছি, সে তো দেখতেই পাচ্ছি। যাচ্ছিস কোথায়? যখন রিকশায় উঠেছিলাম তখন একটা গন্তব্য ছিল, এখন নিজেও ভুলে গেছি। আমার সঙ্গে ফাজলামি করছিস কেন? আমি তোর খালা না। আয়, উঠে। কোথায় উঠে আসব? বাসে উঠে আয়। গরমে সিদ্ধ হবি নাকি? তুই যেখানে যাবি নামিয়ে দেব। রিকশা ভাড়া মিটিয়ে উঠে আয়। আমি কথা বাড়ালাম না। রিকশাওয়ালাকে ভাড়া মিটিয়ে মাইক্রোবাসে উঠে পড়লাম। রিকশাওয়ালাকে দেখে মনে হল সে অত্যন্ত অপমানিত বোধ করছে। অপমানিত বোধ করারই কথা, তার রিকশাকে ছোট করা হয়েছে। মাইক্রোবাসে ঢুকে মনে হল ছোটখাটো একটা চলন্ত বেহেশতে ঢুকে পড়েছি। এয়ার কন্ডিশনড গাড়ি, এয়ার কন্ডিশনার চালু আছে, শীত শীত ভাব। মাইক্রোবাসটার ছাদের একটা অংশ কাচের, ভেতরে বসে আকাশ দেখা যাচ্ছে। ৬ জনের বসার জায়গা, প্রতিটি সিট আলাদা, সিটগুলো ঘূর্ণায়মান। যেদিকে ইচ্ছা সেদিকে ঘুরানো যায়। ভদ্রমহিলা একা যাচ্ছেন না, তার সঙ্গে তার মেয়ে
চেহারা দেখে সেরকমই মনে হচ্ছে, তবে চেহারা পুরো দেখা যাচ্ছে না, গাঢ় সানগ্লাসে মুখের পুরোটাই প্রায় ঢাকা। মেয়েটির কোলের উপর একটা বই। সানগ্লাস পরে এর আগে আমি কাউকে পড়তে দেখিনি। ভদ্রমহিলা তার মেয়ের দিকে তাকিয়ে আগ্রহ নিয়ে বললেন, ও খুকি, এ হচ্ছে হিমু, খুব ভালো হাত দেখতে পারে। হাত দেখাবি? খুকি কোনোরকম উৎসাহ দেখানো দূরে থাকুক, বই থেকে চোখ পর্যন্ত তুলল না। এটা বড় ধরনের অভদ্রতা, তবে রূপবতীদের সব অভদ্রতা ক্ষমা করা যায়। এরা অভদ্র হবে এটাই স্বাভাবিক, এরা ভদ্র হলে অস্বস্তি লাগে। কি রে খুকি, হাত দেখাবি? বসেই তো আছিস, দেখা না। হিমু চট করে দেখে ফেলবে। খুকি বরফ শীতল গলায় বলল, কেন বিরক্ত করছ? আলেয়া খালা নিজের হাত বাড়িয়ে বললেন, হিমু, আমার হাতটা দেখে দে তো। মন দিয়ে দেখবি। খুকি চোখ তুলে এক পলকের জন্যে মার মুখ দেখে আবার বই পড়তে শুরু করল। এই এক পলকের দৃষ্টিতেই তার মার ভস্ম হয়ে যাবার কথা। কালো চশমার কারণে হয়তো ভস্ম হলেন না। আমি বললাম, খালা, আমি হাত দেখা ছেড়ে দিয়েছি। সে কি? মিথ্যা বানিয়ে বানিয়ে বলতাম। মিথ্যা বলতে বলতে এক সময় নিজের উপর ঘৃণা ধরে গেল। তারপর ঠিক করলাম, আর না, যথেষ্ট হয়েছে। বাজে কথা রেখে হাতটা দেখত। আমি সঙ্গে সঙ্গে তাঁর দুই হাতের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর গলায় বললাম, আপনার সামনে একটা ভয়াবহ দুর্যোগ, পারিবারিক সমস্যা, অসম বিবাহ ঘটিত সমস্যা। ভদ্রমহিলা তার মেয়ের দিকে তাকালেন। ভদ্রমহিলার চোখের দৃষ্টি বলে দিচ্ছে, এই তো হয়েছে। মেয়ের দিকে তাকানোর অর্থ হচ্ছে মেয়েকে ইশারায় বলা, কি বলেছিলাম না, ভালো হাত দেখে। দেখলি তো, হাতে নাতে প্রমাণ। আমি বললাম, দুর্যোগ হঠাৎ উপস্থিত হয়েছে। ভদ্রমহিলা বললেন, হঠাৎ মানে কবে? ধরুন 1 মাস। তবে দুর্যোগ আপনারা সামলাতে পারছেন না, আরও জটিল করে ফেলছেন। ভদ্রমহিলা আবারও মেয়ের দিকে তাকালেন। চোখের ইশারায় আবারও বললেন, দেখলি কত বড় পামিস্ট। মেয়েটি হাতের বই মুড়ে রাখল। চোখ থেকে চশমা খুলে ফেলে পূর্ণ দৃষ্টিতে আমার দিকে তাকাল। আমি নিঃসন্দেহ হলাম, এই মেয়ে মানুষ না, এ হল হুর। এদের শুধু বেহেশতেই পাওয়া যায়, এরা বেহেশতের সঙ্গিনী। অ্যান্ড দে উইল বি কম্প্যানিয়ন্স উইথ বিউটিফুল বিগ অ্যান্ড লাস্ট্রাস আইজ। এই মেয়েটির চোখ বিগ, বিউটিফুল অ্যান্ড লাস্ট্রাস। আমি ভাবলাম, মেয়েটা কিছু বলবে বোধহয়, ভঙ্গিটা সেরকম। সে শেষ মুহূর্তে নিজেকে সামলে নিল, আবার কালো চশমা পরল, বই পড়তে শুরু করল। এটা কি বিশেষ কোনো বই যা সানগ্লাস ছাড়া পড়া যায় না? আলেয়া খালা বললেন, এই সমস্যাটা কখন মিটবে? মিটবে না। তিনি হাহাকার করে উঠলেন, কি বলছিস তুই? মিটবে না মানে? আমি নির্বিকার ভঙ্গিতে বললাম, এই সমস্যা মেটার নয়, সমস্যা বাড়তে বাড়তে এক্সপ্লোশন লিমিটে চলে আসবে। এই সমস্যায় একটি বাচ্চা মেয়ে জড়িত। মেয়েটির মৃত্যু যোগ আছে, সে মারা গেলে হয়তোবা সমস্যা মিটে যাবে। আলেয়া খালা হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। সানগ্লাস পরা বেহেশতের পরী এতক্ষণে আমার দিকে তাকিয়ে বললেন, এই সব তথ্য আপনি আমার মার হাতে লেখা দেখতে পেলেন? জি না। আমি বলেছি ইনটিউশন থেকে, আমার ইনটিউশন প্রবল। যে মেয়েটির কথা বললাম সে বোধহয় আপনার মেয়ে। খুকি জবাব দিল না। মাইক্রোবাস নড়ে উঠল, জ্যাম কমেছে, গাড়ি চলতে শুরু করেছে। গাড়ির সামনে একটা ঠেলাগাড়ি আছে বলে গাড়িটাকে সম্মুখ গতিতে এগুতে হচ্ছে। আমি উঠে দাঁড়িয়ে বললাম, যাই। ভদ্রমহিলা তখনও নিজেকে সামলাতে পারেননি। আমি যে চলে যাবার জন্যে উঠে দাঁড়িয়েছি তাও বোধহয় বুঝতে পারেননি। মাইক্রোবাসের স্লাইডিং দরজা খোলার পর তিনি সংবিত ফিরে পেলেন। তীক্ষ্ণ গলায় বললেন, না না, তুমি যেতে পারবে না। এতক্ষণ আমাকে তুই বলছিলেন, শেষ সময় তুমি। ততক্ষণে আমি নেমে গেছি। মাইক্রোবাসের জানালার কাজ সরিয়ে ভদ্রমহিলা ব্যাকুল হয়ে ডাকছেন, এই হিমু, এই ছেলে। আমি তার দিকে তাকিয়ে অভয়দানের হাসি হাসলাম, অর্থাৎ আসব, আবার দেখা হবে। ভদ্রমহিলাকে আমি চিনতে পারছি না। এই সমস্যাটা আমার ইদানিং কালে হচ্ছে। মানুষ না চেনা রোগ। মস্তিষ্কের যে অংশে স্মৃতি জমা থাকে সেই অংশে কিছু বোধহয় হয়েছে। স্মৃতির ফাইল গায়েব হয়ে গেছে। এক সময়কার চেনা লোকজনদের সঙ্গে দেখা হয়। যেহেতু ব্রেইন সেলে জমা রাখা তাদের ফাইল গায়েব হয়ে গেছে, সেহেতু তাদের চিনতে পারি না। একজন নিউরোলজিস্টের সঙ্গে দেখা করা দরকার। রোগ আরও বাড়বার আগেই চিকিৎসা দরকার, নয়তো দেখা যাবে কাউকেই চিনতে পারছি না। সবাই অপরিচিত। অবশ্যই আমার ধারণা সেই অভিজ্ঞতাও মজার অভিজ্ঞতা হবে। ৬০০ কোটি মানুষের বিশাল পৃথিবী, আমি কাউকেই চিনতে পারছি না। মাইক্রোবাস থেকে বেকায়দা জায়গায় নেমেছি। সামনে পেছনে কোনো দিকেই যেতে পারছি না।
দুদিকেই গাড়ির স্রোত। পথচারীকে রাস্তা পার হবার সুযোগ করে দেবার জন্যে এদের কোনো মাথা ব্যথা নেই, নিজে পৌঁছতে পারলেই হল। আমাকে অপেক্ষা করতে হবে আর একটা ট্রাফিক জ্যামের জন্যে। দেখা যাচ্ছে ট্রাফিক জ্যামেরও একটা ভালো দিক আছে। এই সময়ে রাস্তা পারাপার করতে পারা যায়। টু এভরি ক্লাউড দ্যার ইজ আ সিলভার লাইনিং। আমি অপেক্ষা করছি। অপেক্ষা করতে খুব যে খারাপ লাগছে তা না, কারণ তেমন কোনো পরিকল্পনা নিয়ে বের হইনি। যাচ্ছি গেন্ডারিয়ার দিকে। মোহাম্মদ ইয়াকুব আলী নামের এক ভদ্রলোক জরুরি তলব পাঠিয়েছেন। ভদ্রলোককে আমি চিনি না, তিনিও সম্ভবত আমাকে চেনেন না, তবে শুনেছি হুলস্থুল ধরনের বড় লোক, হেন ব্যবসা নেই যা তাঁর নেই, ইন্ডাস্ট্রি ফিন্ডাস্ট্রি দিয়ে যাকে বলে ছেঁড়া বেড়া। এমন একজন আমাকে জরুরি তলব পাঠাবেন কেন তাও বুঝতে পারছি না। জরুরি তলব পাঠালে ধীরে সুস্থে যাবার নিয়ম, আমিও তাই করেছি। 2 ঘণ্টা দেরি করেছি, আবার ট্রাফিক জ্যাম লেগে গেছে। 2টা রিকশার পেছনের চাকা একটার সঙ্গে আর একটা লেগে গেছে। 2জন রিকশাওয়ালাই দোষ কার তা নিয়ে তর্ক করছে, চাকা ছাড়াবার চেষ্টা করছে। জনতাও 2 ভাগ হয়ে গেছে, একদল খালি গা রিকশাওয়ালার পক্ষে, অন্য দল দাড়িওয়ালা রিকশাওয়ালার পক্ষে। কাজেই জ্যাম। গাড়ি টাড়ি বন্ধ করে ড্রাইভাররা সব গালে হাত দিয়ে বসে আছে। আশ্বিন মাসের ঝাঁঝালো রোদ ক্রমেই বাড়ছে। ঘুঘু পাখির ডাক আর শুনছি না। আজকের দিনটা রহস্য দিয়ে শুরু হল। পাখি রহস্য। এ দেশের বিত্তবান সম্প্রদায় বাস করেন গুলশান, বনানী এবং বাড়িধারায়। এই প্রচলিত ধারণা ঠিক নয়। পুরনো ঢাকার গলিতস্য গলি করতে করতে যেখানে এসে দাঁড়ালাম, সেখানে 2-3 বিঘার মতো জায়গা নিয়ে এক দুর্গ দাঁড়িয়ে আছে। চারদিকে জেলখানার মতো উঁচু এবং ভারী দেয়াল। দেয়ালের মাথায় কাঁটাতার, নিরেট লোহার গেট। সেই গেটে অনেকক্ষণ ধাক্কাধাক্কি করেও লাভ হল না। শব্দ ভেতরে যাচ্ছে না বলেই আমার ধারণা। কিংবা হতে পারে যে এ বাড়ির নিয়ম হচ্ছে ভেতর থেকে লোকজন বেরুতে পারে, বাইরের কেউ ঢুকতে পারে না। 1 ওয়ে ট্রাফিক। আমি চলে যাবার জন্যে মানসিক প্রস্তুতি নিয়ে নেবার পরে ঘটাং ঘটাং শব্দ হতে লাগল, যেন কয়লার ইঞ্জিনের শান্টিং হচ্ছে। তারপরেই ঘরঘর শব্দ। গেট খুলে গেল। সুতার মতো সরু একজন লুঙ্গি পরা, খালি গায়ের লোকের মাথা বের হয়ে এলো। কাহারে চান? এরকম দুর্বল স্বাস্থ্যের একজন লোককে দারোয়ানের চাকরি কেন দেয়া হলো তাই ভাবছি। আমি কাকে চাই সেটা বলা এখন আর তেমন জরুরি বলে মনে হচ্ছে না। তাছাড়া আমি কাউকেই চাই না, এ বাড়ির প্রধান ব্যক্তিটি আমাকে চান। লোকটা কারে চান না বলে কাহারে চান বলছে কেন? আপনি কাহারে চান? আমি হাসি মুখে বললাম, আমি কাহারেও চাই না। ইয়াকুব আলী সাহেব আমাকে চান। আপনার নাম হিমু? হুঁ। আপনি আসতে দেরি করছেন। আপনার আসার কথা 10টার সময়। চলে যাব? আহেন, ভিতরে আহেন। আমি ভেতরে ঢুকলাম। সঙ্গে সঙ্গে গেট বন্ধ হয়ে গেল। ঘটঘট শব্দে ভেতর থেকে 2টা তালা মেরে দেয়া হলো। তালার চাবি দারোয়ানের কোমরে বাঁধা। মনে হলো এই গেট আর খুলবে না। দারোয়ান বলল ভিতরে চলে যান বলেই সে খুপড়িতে ঢুকে গেল। সেখানে একটা দড়ির ক্যাম্প খাটে তার বিছানা। সে অতি দ্রুত দড়ির খাটিয়ায় শুয়ে পড়ল। এত দূর থেকে পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু আমি নিশ্চিত সে ঘুমিয়ে পড়েছে। আমি বিস্ময় নিয়ে দুর্গ প্রাচীরের ভেতর বাড়ির দিকে তাকালাম। ইংল্যান্ড হলে এই বাড়িকে অনায়াসে ক্যাসেল বলে চালিয়ে দেয়া যেত। হুলস্থুল ব্যাপার। গ্রিক স্থাপত্যের বড় বড় কলামওয়ালা বাড়ি, টানা বারান্দার পুরোটাই মার্বেলের। বাড়ির সামনে ফোয়ারা আছে। ফোয়ারায় অবশ্য পানি ঝরছে না, তবে দেখে মনে হচ্ছে সচল ফোয়ারা। সময়ে সময়ে চালু করা হয়। গাড়ি বারান্দায় 4-5 জন মানুষ। এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছেন। সবাইকে চিন্তিত মনে হচ্ছে। আমি খানিকটা এগুতেই ঝকঝকে চেহারার এক যুবক আমার দিকে আসতে শুরু করল। আমি থমকে দাঁড়ালাম। যুবকটির চেহারা সুন্দর, হাঁটার ভঙ্গি সুন্দর। হালকা ছাই রঙা প্যান্টের উপর সে পরেছে আসমানি রঙের হাফ শার্ট। শার্টেও তাকে সুন্দর মানিয়েছে। মনে হচ্ছে অন্য কোনো রঙের শার্ট পরলে তাকে মানাতো না। যার সব সুন্দর তার কথাবার্তা সাধারণত কর্কশ হয়। দেখা গেল তার কথাবার্তাও সুন্দর। রেডিওতে অডিশন দিলে প্রথম সুযোগেই খবর পাঠের কাজ পেয়ে যেত। আপনি কি হিমু সাহেব? জি। আপনার না 10টার দিকে আসার কথা। গাড়ির জ্যামে আটকা পড়েছিলাম। ও আচ্ছা, আপনি স্যারের কাছে চলে যান। উনি আপনার জন্য অস্থির হয়েছেন। ব্যাপারটা কি বলুন তো? ভদ্রলোক বিস্মিত হয়ে বললেন, ব্যাপার আপনি জানেন না? জি না। বলেন কি? আমার ধারণা ছিল জানেন। যাই হোক, স্যারই আপনাকে বলবেন। দয়া করে স্যারের সঙ্গে কোনোরকম তর্ক বা আর্গুমেন্টে যাবেন না। উনি যা বলবেন
তাতেই হুঁ হুঁ বলে মাথা নাড়বেন। বি আ ইয়েস ম্যান। আসুন আপনাকে দেখিয়ে দিই। যারা অপেক্ষা করছেন তারা সবাই তাকিয়ে আছেন আমার দিকে। বুঝতে পারছি এখানে আমি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। শুধু ইয়াকুব আলী সাহেব একা না, এরা সবাই অপেক্ষা করছে আমার জন্যে। ইয়াকুব আলী সাহেব অসুস্থ, এ খবরও জানা ছিল না। যে ভদ্রলোক আমাকে খবর দিয়েছেন তিনি ইয়াকুব আলী সাহেবের অসুস্থতার খবর আমাকে দেননি। অসুখ তেমন গুরুতর বলেও মনে হচ্ছে না। বিত্তবানরা গুরুতর অসুস্থ অবস্থায় দেশে থাকেন না, সিঙ্গাপুর ব্যাংককে থাকেন। তাঁদের কপালে দেশের মাটিতে মৃত্যু লেখা থাকে না, তাঁদের মৃত্যু অবধারিতভাবে হবে দেশের বাইরে। হিমু সাহেব। জি, আপনি সিঁড়ি বেয়ে দোতলায় উঠে যান। সিঁড়ির সামনের প্রথম ঘরটাই স্যারের। দরজায় নক করলেই নার্স দরজা খুলে দেবে। আর একটা কথা, কাঠের সিঁড়ি তো আস্তে পা ফেলবেন, শব্দ হয় না যেন। সিঁড়িতে শব্দ হলে স্যার খুব বিরক্ত হন। আমি ভদ্রলোকের দিকে তাকিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বললাম, আপনি এক কাজ করুন ভাই, আমাকে বরং কোলে করে দোতলায় দিয়ে আসুন। শব্দটব্দ একেবারেই যেন না হয়, সেদিকে আপনি আমার চেয়ে ভালো লক্ষ্য রাখতে পারবেন। ভদ্রলোক আমার কথায় আহত হলেন কি না বুঝতে পারলাম না। তাঁর মুখভঙ্গিতে কোনোরকম পরিবর্তন এলো না। আগে যেমন ছিল এখনও সেরকম আছে। আমি তার নির্বিকার ভঙ্গিতে মুগ্ধ হয়ে বললাম, ব্রাদার, আপনার নাম? আমার নাম মঈন খান। আমাকে ব্রাদার বলবেন না। যান, আপনি দোতলায় যান, শব্দ করেই যান। কাঠের সিঁড়ি হলেও সিঁড়িতে কার্পেট দেয়া। চেষ্টা করেও শব্দ করা গেল না। দরজায় টোকা দেবার আগেই নার্স দরজা খুলে দিয়ে বলল, আসুন, স্যার জেগেই আছেন, সোজা চলে যান, জুতা খুলে এখানে রেখে যান। আপনার পা দেখি ধুলোভর্তি। এক কাজ করুন, বাথরুমে ঢুকে পা ধুয়ে ফেলুন। শুধু পা ধোব না অজু করে ফেলব? নার্স কঠিন চোখে আমার দিকে তাকাচ্ছে। এ বোধহয় মঈন খানের মতো রসিকতায় স্থির থাকতে পারে না। তবে নার্সের চেহারা সুন্দর, কঠিন চোখে তাকালেও তাকে খারাপ লাগছে না, বরং মনে হচ্ছে কঠিন চোখে না তাকালেই তাকে খারাপ লাগত। আমি উৎসাহের সঙ্গে বললাম, সিস্টার, আপনার নাম জানতে পারি? আমার নাম দিয়ে কি আপনার প্রয়োজন আছে? জি আছে। আমি যখন অসুস্থ হব তখন সেবা করার জন্যে আপনাকে রাখব। কল দিলে আসবেন না? যান, বাথরুমে যান, কার্বলিক সাবান আছে। ভালোমতো হাতমুখ ধোবেন। আমি বাথরুমে ঢুকে পড়লাম। অনেক দিন আগে একটা ছবি দেখেছিলাম, 2001 স্পেস অডিসি। ছবির একটি দৃশ্যে বিশাল খাটে একজন বুড়ো মানুষ শুয়ে আছেন। বুড়োর চেহারা অনেকটা সম্রাট শাহজাহানের মতো। ঘরটা প্রকাণ্ড ঘরের প্রকাণ্ড খাটে একজন রুগ্ন কৃষকায় মানুষ। দৃশ্যটা দেখামাত্র মনে চাপ সৃষ্টি হয়। ইয়াকুব আলী সাহেবের শোবার ঘরে ঢুকে স্পেস অডিসি ছবির কথা মনে পড়ল। ইয়াকুব আলী সাহেব শুয়েছিলেন। আমাকে দেখে উঠে বসলেন, হাত ইশারায় কাছে ডাকলেন। তারপর দীর্ঘ সময় দুজনই চুপচাপ। উনি কিছু বলছেন না, আমিও না। আমি খুঁটিয়ে খুঁটিয়ে ঘরের সাজসজ্জা দেখছি। খাটের পাশে বুকশেলফের বইগুলোর নাম পড়ার চেষ্টা করছি। এত দূর থেকে পড়া যাচ্ছে না। ন্যাপথেলিন এবং অডিকোলনের মিশ্র গন্ধ নাকে আসছে। মোটেই ভালো লাগছে না। তাছাড়া বুড়ো ইয়াকুব সাহেবের চোখ দুটিতে পাখি পাখি ভাব। মানুষের পাখির মতো চোখ এই প্রথম দেখলাম। হিমুজি বসার জন্যে একটি মাত্র চেয়ার, সেটা ঘরের শেষ প্রান্তে। আমি কি সেখানে বসব না চেয়ার টেনে কাছে নিয়ে আসব তা বুঝতে পারছি না। চেয়ার টেনে কাছে নিয়ে এসো, শব্দ হয় না যেন। ক্যাচ ক্যাচ শব্দ সহ্য হয় না, এমনকি নিঃশ্বাস ফেলার শব্দও না। চেয়ার পর্বতের মতো ভারী, আনতে গিয়ে আমার ঘাম বের হয়ে গেল। এরও চেয়েও মেঝেতে বসে পড়া ভালো ছিল। হিমু, জি স্যার। তোমার সঙ্গে আমার আগে পরিচয় হয়নি, তবে তোমার কথা অনেক শুনেছি। তুমি নাকি সাধু সন্ত টাইপের মানুষ। তোমার পেশা রাস্তায় ঘোরা। তোমার কিছু সাহায্য আমার দরকার। স্যার বলুন কি করতে পারি? ইয়াকুব আলী সাহেব খানিকক্ষণ চোখ বন্ধ করে বসে রইলেন। নার্স ঢুকল। মনে হয় কোনো একটা ওষুধ খাওয়াবার সময় হয়েছে। ইয়াকুব সাহেব চোখ না তুলেই হাতের ইশারায় নার্সকে চলে যেতে বললেন। হিমু, জি স্যার। আমি কি চাই সেটা বললে তুমি আমাকে পাগল টাগল ভাবতে পারো। আপনি বলুন। আমি সহজে কাউকে পাগল ভাবি না। তুমি সহজে পাগল ভাবো আর না ভাবো, আমাকে সাবধান হয়েই কথা বলতে হবে। আমি তোমার কাছে কি চাই সেটা বলার আগে তুমি আমার স্ত্রীর কথা শুনে নাও। আমার স্ত্রীর কথা শুনলে আমাকে আর পাগল ভাববে না। বলুন, মন দিয়ে শুনবে।
জি স্যার, মন দিয়ে শুনব। ইয়াকুব আলী সাহেব আমার দিকে ঝুঁকে এলেন। তার চোখের মনি জ্বলজ্বল করছে। মনির সাইজও ছোট। ভদ্রলোকের অসুখটা কি? যক্ষা। যক্ষা রোগীর চোখ জ্বলজ্বল করে বলে শুনেছি। যক্ষা হলে ঘন ঘন কাশার কথা, তিনি এখনও কাশছেন না। আমার প্রথম স্ত্রী বিয়ের 2 বছরের মাথায় মারা যান। পরে আমি আবার বিবাহ করি। আমার প্রথম স্ত্রী গর্ভে কোনো সন্তানাদি হয়নি। আমার দ্বিতীয় স্ত্রীও প্রথম সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান। আমি আবারও বিবাহ করি, সেই স্ত্রী জীবিত আছেন। আমার সঙ্গে বনিবনা হচ্ছে না বলে তিনি এখন আলাদা থাকেন। তুমি কি আমার কথা মন দিয়ে শুনছ? জি স্যার, শুনছি। বলো দেখি, আমার প্রথম স্ত্রী বিয়ের কতদিন পর মারা যান? বিয়ের 2 বছরের মাথায় বিষ খেয়ে আত্মহত্যা করেন। ইয়াকুব আলী সাহেব পাখির মতো চোখে আমার দিকে তাকিয়ে আছেন। তাঁর মুখ হাঁ হয়ে গেছে, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। বিষ খাওয়ার ব্যাপারটি তিনি বলেননি, এটা আমি বানিয়ে বললাম। মনে হচ্ছে লেগে গেছে। আমার 2-1টা বানানো কথা খুব লেগে যায়। ইয়াকুব আলী সাহেব গলা পরিষ্কার করতে করতে বললেন, আমার স্ত্রী আত্মহত্যা করেন এই কথা তোমাকে বলিনি। তোমার জানার কথা না, কোথা থেকে জানলে? অনুমান করে বললাম। আমার অনুমান খুব ভালো, তাই দেখছি। তোমার সম্পর্কে যা শুনেছি তা তাহলে মিথ্যা না। যাই হোক, আমার স্ত্রীর কথা বলি, তার নাম জয়নাব। সে আমার উপর মিথ্যা সন্দেহ করে আত্মহত্যা করে। মৃত্যুর পর সে তার ভুল বুঝতে পারে বলে আমার ধারণা, কারণ তারপরই সে নানানভাবে আমাকে সাহায্য করতে থাকে। আমি বললাম, কিভাবে সাহায্য করেন? বিপদ আপদে স্বপ্নে দেখা দিয়ে বলেন কি করতে হবে বা না করতে হবে। হ্যাঁ, ঠিক ধরেছ। ব্যবসার আয় উন্নতিও তার জন্যেই হয়েছে। তার উপদেশেই আমি ব্যবসা শুরু করি। ব্যাপারটার অন্য ব্যাখ্যাও তো থাকতে পারে। তুমি কি বলতে চাচ্ছ আমি বুঝতে পারছি। অন্য ব্যাখ্যাও আমি জানি। অন্য ব্যাখ্যা হল আমার অবচেতন মন আমাকে সাহায্য করছে। আমার মৃতা স্ত্রী আমার অবচেতন মনের কল্পনা। আপনি এই ব্যাখ্যা বিশ্বাস করেন না? না। অনেকক্ষণ কথা বলার জন্যেই সম্ভবত ইয়াকুব আলী সাহেব ক্লান্ত হয়ে পড়েছেন। তিনি টেবিলের উপর রাখা রিমোট কন্ট্রোল নবে হাত রাখলেন। নার্স ছুটে এলো। তিনি বোধহয় সাইন ল্যাঙ্গুয়েজে কিছু বললেন। নার্স মেজারিং গ্লাসের চেয়ে একটু বড় সাইজের গ্লাসে করে কি যেন নিয়ে এলো। তিনি এক চুমুক খেয়ে চোখ বন্ধ করে থাকলেন। যতক্ষণ তিনি চোখ বন্ধ করে থাকলেন ততক্ষণ নার্স করা চোখে আমার দিকে তাকিয়ে রইল। চোখের ইশারায় বলল, তুমি এই অসুস্থ মানুষটাকে কেন বিরক্ত করছ? বের হয়ে যাও। ইয়াকুব আলী সাহেব চোখ খুলে নার্সকে আবার ইশারা করলেন। নার্স চলে গেল। তিনি চাপা গলায় বললেন, হিমু, জি, আমি অসুস্থ, ভয়াবহভাবেই অসুস্থ। মৃত্যুর ঘণ্টা ঢং ঢং করে বাজছে। তোমার তো অনুমান ভালো, বলো দেখি অসুখটা কি? বলতে পারছি না, আমার অনুমান সবসময় কাজ করে না। কতদিন বাঁচব সেটা বলতে পারবে? জি না। ইয়াকুব আলী সাহেব গলার স্বর আরও নামিয়ে ফেললেন। তাঁর কথা অস্পষ্ট হয়ে এলো। কথা বোঝার জন্যে আমাকে তার দিকে এগিয়ে যেতে হলো। আমি শিশুদের একটা অসুখ বাঁধিয়ে বসেছি। এগুলো সাধারণত শিশুদের হয়। তখন তাদের বাঁচিয়ে রাখতে রক্ত বদলে দিতে হয়। কিছুদিন পর পর নতুন রক্ত। এখন কি অসুখটা বুঝতে পারছ? লিউকোমিয়া? হ্যাঁ, লিউকোমিয়া। আমি প্রতি 10 দিন পর পর শরীরে 4 ব্যাগ করে রক্ত নিই। ডাক্তাররা বলছেন এই অসুখ থেকে উদ্ধারের কোনো আশা নেই, কিন্তু আমার স্ত্রী বলেছে উদ্ধারের আশা আছে। সে পথ দেখিয়ে দিয়েছে। আপনার মৃতা স্ত্রী পথ দেখিয়ে দিয়েছেন? পথটা কি? খুবই সহজ পথ, আবার এক অর্থে খুবই জটিল। তবে তুমি আমাকে সাহায্য করতে পারবে, এই জন্যেই তোমাকে খবর দিয়ে আনানো। পথটা কি বলুন? আমার স্ত্রী স্বপ্নে দেখা দিয়ে বলেছে, সম্পূর্ণ নিষ্পাপ পূর্ণবয়স্ক মানুষের রক্ত যদি আমি শরীরে নিতে পারি তাহলে রোগ সেরে যাবে। ব্যাপারটা সহজ না? জি, সহজ। জটিল অংশটা কি জানো? জটিল অংশ হল নিষ্পাপ মানুষ পাওয়া। আপনাকে এখন নিষ্পাপ মানুষ ধরে ধরে তাদের শরীরের সব রক্ত বের করে নিতে হবে। তুমি রসিকতা করার চেষ্টা করবে না হিমু। ডোন্ট ট্রাই টু বি ফানি। আমি মরতে বসেছি। যে মরতে বসে সে রসিকতা করে না। তুমি আমাকে নিষ্পাপ মানুষ জোগাড় করে দেবে। নিষ্পাপ মানুষ বুঝব কি করে? সেটা তুমি জানো, আমি জানি না। আমি খরচ দেব। টাকা যা লাগে আমি দেব। ইজ ইট ক্লিয়ার? স্যার, আপনার বয়স কত হয়েছে? নিশ্চিতভাবে বলতে পারছি না। আমার বাবা মা জন্মের দিনক্ষণ লিখে রাখেননি, আমাকে বলেও যাননি। তবে 58 বা 59 হবে। অনেক দিনই তো বাঁচলেন। তুমি বলতে চাচ্ছ অনেক দিন বেঁচেছি,
বলে আর বাঁচতে পারব না? বেঁচে থাকার আমার অধিকার নেই? তা না, স্পষ্ট করে বলো কি বলতে চাও। আজ থাক, পরে বলবো। আপনি ক্লান্ত, বিশ্রাম করুন। আমি কি আশা করতে পারি তুমি নিষ্পাপ লোক খুঁজে বেড়াবে? জি। আমার কাছে ব্যাপারটা ইন্টারেস্টিং লাগছে, কাজেই খুঁজব। তোমাকেও আমি খুশি করে দেব। আই উইল মেক ইউ হ্যাপি। এমন খুশি করব যে চিন্তাও করতে পারবে না। আমি স্যার এমনিতেই খুশি। তোমাকে মোট 12 দিন সময় দেয়া হলো। 2 দিন পর আমি রক্ত নেব। যা পাওয়া যায় তাই নেব, তার 10 দিন পর তোমার এনে দেয়া রক্ত নেব। স্যার এখন উঠি, যাবার পথে আমার ম্যানেজারের সঙ্গে কথা বলবে। টাকা পয়সার ব্যাপার আমি সরাসরি ডিল করি না, সে ডিল করে। ওর নাম মঈন। মঈন খান। ভালো ছেলে, খুব ভালো ছেলে। নিষ্পাপ? ইয়াকুব ভালো ছেলে আমার দিকে তাকিয়ে রইলেন। মনে হলো খানিকটা ধাঁধায় পড়ে গেলেন। আমি বের হয়ে এলাম। ম্যানেজার মঈন সাহেবকে আমার খুঁজে বের করতে হলো না। তিনি সিঁড়ির গোড়াতেই দাঁড়িয়েছিলেন। আমাকে সরাসরি অন্য একটা কামরায় নিয়ে গেলেন। এই কামরাটা মনে হচ্ছে ম্যানেজারের অফিস ঘর, টেবিলে ফাইলপত্র সাজানো। মঈন খান বসেছেন রিভলভিং চেয়ারে। হিমু সাহেব বসুন। আমি বসলাম। মঈন কৌতূহলী হয়ে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন। হিমু সাহেব, জি, আপনাকে স্যার কি দায়িত্ব দিয়েছেন তা আমি জানি। স্যারের সঙ্গে আমার কথা হয়েছে। যদিও কোনো ক্ষমতায় আপনি নিষ্পাপ লোক খুঁজে বের করবেন তা বুঝতে পারছি না। আমি হাসলাম। আমার স্টকে অনেক ধরনের হাসি আছে। এর মধ্যে একটা ধরন হল মানুষকে পুরোপুরি বিভ্রান্ত করে দেয়া হাসি। মঈন খান পুরোপুরি বিভ্রান্ত হলেন, তার চোখমুখ শক্ত হয়ে গেল। তিনি শুকনো গলায় বললেন, আপনি কি করেন জানতে পারি কি? হাঁটাহাঁটি করি। আর কিছু না, আমি নগর পরিব্রাজক। আপনি কি হেঁয়ালি ছাড়া সহজভাবে কথা বলতে পারেন না? সহজভাবেই বলছি। ভদ্রলোক রেগে গেছেন। রাগ সামলে নিয়ে সহজভাবেই বললেন, এইখানে যে এসেছেন এতে আপনার সময় নষ্ট হয়েছে। আসা যাওয়ার একটা খরচ আছে, খরচটা দিতে চাচ্ছি। কত দেব? আমি চুপ করে আছি। খরচ বলতে 6 টাকা রিকশা ভাড়া দিয়েছি। ফিরব হেঁটে হেঁটে। 500 টাকা দিলে কি আপনার চলবে? আমি হাসলাম। মঈন খান একটা ভাউচার বের করে দিলেন, স্ট্যাম্প লাগানো ভাউচার। আমি সই করলাম। তিনি 500 টাকার একটা নোট বের করে দিলেন, ঝকঝকে নোট। মনে হচ্ছে এইমাত্র টাকশাল থেকে ছাপা হয়ে এসেছে। এছাড়াও আপনার খরচপত্র যা লাগে দেয়া হবে। কোন খাতে কত খরচ হল এটা জানিয়ে বিল করলেই খরচ দিয়ে দেয়া হবে। বুঝতে পারছেন? জি পারছি। মঈন সাহেবের টেবিলের উপর রাখা 2টি টেলিফোনের একটি বাজছে। তিনি তড়াক করে উঠে দাঁড়িয়ে টেলিফোন ধরলেন। বোঝাই যাচ্ছে এটা বিশেষ টেলিফোন, বিশেষ লোকজনের জন্যে। হয়তো ইয়াকুব সাহেব করেছেন। আমি শুধু শুনছি মঈন খান জিজি করছেন। অল্প খানিকক্ষণ জিজি করেই তার ঘাম বেরিয়ে গেল বলে মনে হয়। তিনি টেলিফোন নামিয়ে সত্যি সত্যি রুমাল বের করে কপালের ঘাম মুছলেন। আমার দিকে তাকিয়ে বললেন, আপনি দয়া করে আপার সঙ্গে দেখা করে যাবেন। কার সঙ্গে? আপার সঙ্গে। স্যারের মেয়ে। ওনার কি একটাই মেয়ে? হ্যাঁ, এক মেয়ে। বাবার অবর্তমানে এই মেয়েই সব পাবে। এই জন্যেই বুঝি তার ভয়ে আপনি এত অস্থির। ম্যানেজার সাহেব অপমান গায়ে মাখলেন না। সব অপমান গায়ে মাখলে ম্যানেজারই করা যায় না। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, চলুন উনার কাছে নিয়ে যাই। উনার সঙ্গে কিভাবে কথা বলবো না বলবো সেই বিষয়ে কি আপনার কোনো ব্রিফিং আছে? না, যেভাবে ইচ্ছা কথা বলবেন। উনি থাকেন মিনেসোটায়, আর্কিটেকচারের ছাত্রী। বাবার অসুখের খবর শুনে এসেছেন। বিয়ে করেছেন। বিয়ে করেছেন, কি করেননি সেটা জানার আপনার দরকার কি? দরকার আছে। বিবাহিত মেয়ের সাথে একভাবে কথা বলতে হয়, অবিবাহিত মেয়ের সাথে অন্যভাবে। না, বিয়ে করেননি। চলুন। সূর্যের চেয়ে বালির উত্তাপ সব সময় বেশি। এই আপ্তবাক্য ইয়াকুব সাহেবের মেয়ের বেলায় খাটবে কি না বুঝতে পারছি না। মেয়েটি বাবার মতোই লম্বা, ধারালো চেহারা, সবেমাত্র গোসল করে এসেছে। বড় গোলাপি রঙের টাওয়েলে মাথা ঢাকা, কালো রঙের রোব পরেছে। বাঙালি মেয়েদের রোবে মানায় না, এই মেয়েটিকে মানিয়ে গেছে। অনেক দিন বিদেশে আছে বলেই হয়তো। বসুন। আমি বসলাম। 3 তলার বারান্দায় বেতের চেয়ার টেবিল সাজানো। মেয়েটি বসল না, দাঁড়িয়ে রইল। চুল ভেজা নিয়ে মেয়েরা বোধহয় বসতে পারে না। রূপাকেও দেখেছি যতক্ষণ চুল ভেজা ততক্ষণই সে দাঁড়িয়ে থাকে। শুনেছি বাবা আপনার ওপর একটা কঠিন দায়িত্ব দিয়েছেন। একটা দায়িত্ব পেয়েছি, কঠিন কি না এখনও জানি না।
বাবা যে খুবই হাস্যকর একটা ব্যাপার করতে যাচ্ছেন সেটা কি আপনার মনে হচ্ছে না? মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে আমাদের মাথা ঠিক থাকে না, সেই সময় কোনো কিছুই হাস্যকর থাকে না। খুবই সত্যি কথা। মৃত্যু ভয়াবহ ব্যাপার। এর মুখোমুখি হলে মাথা এলোমেলো হয়ে যাবারই কথা। কিন্তু অন্যদের কি উচিত সেই এলোমেলো মাথার সুযোগ গ্রহণ করা? আপনি আমার কথা বলছেন? জি, আপনার কথাই বলছি। সরি, আপনাকে সরাসরি কথাটা বললাম। আমি সরাসরি কথা বলি এবং আমি আশা করি আপনিও যা বলার সরাসরি বলবেন। আমি হাসলাম, আমার সেই বিখ্যাত বিভ্রান্ত করা হাসি। তবে এই মেয়ে, শক্ত মেয়ে, সে বিভ্রান্ত হল না, শুধু তার চোখের দৃষ্টি তীক্ষ্ণ হল। বাবা, আপনার খোঁজ কোথায় পেয়েছেন বলুন তো? আমি জানি না। জানার ইচ্ছাও হয়নি? জি না, আমার কৌতূহল কম। আপনাকে নিষ্পাপ লোক খুঁজতে বলা হলো, আপনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন? আমি কাউকে না বলতে পারি না। আপনি যদি আমাকে কিছু করতে বলেন তাও হাসি মুখে করে দেব। আপনাকে দিয়ে কোনো কিছু করানোর আগ্রহই আমার নেই। তবে ছোট্ট একটা বক্তৃতা দেওয়ার আগ্রহ আছে। মন দিয়ে শুনুন। জি, আমি মন দিয়েই শুনছি। বড় রকমের বিপদে পড়লে মানুষ আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে যায়। তখন শুরু হয় তন্ত্র, মন্ত্র, তাবিজ, ঝাড়ফুঁক, অর্থহীন সব ব্যাপার। আপনি এইসব বিশ্বাস করেন না? কোনো বুদ্ধিমান মানুষই এইসব বিশ্বাস করে না। আমি নিজেকে একজন বুদ্ধিমতী মেয়ে মনে করি। কিছু কিছু ব্যাপার কিন্তু আছে। আমি অনেককেই দেখেছি ভবিষ্যৎ বলতে পারে। ভবিষ্যৎ বলতে পারে এমন কাউকে আপনি দেখেননি। আপনি হয়তো শুনেছেন। ভবিষ্যৎ এখনও ঘটেনি। যা ঘটেনি তা আপনি দেখবেন কি করে? করিম বলে একটা লোক আছে। সে হারানো মানুষ খুঁজে বেড়ায়। চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে থাকে। তারপর চোখ মেলে বলে দেয় হারানো মানুষটা কোথায় আছে। আমার নিজের চোখে দেখা। আপনি চাইলে আপনাকেও নিয়ে দেখাতে পারি। প্লিজ, বাজে কথা বলবেন না। আমি নিজেও মাঝে মাঝে ভবিষ্যৎ বলি। আই সি। বলেন, আমিও সেরকম ধারণা করেছিলাম। কি ধরনের ভবিষ্যৎ? আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, এক্ষুনি একটা ভবিষ্যৎ বাণী করে যাই। আগামী ১-২ দিনের ভেতর ঢাকা শহরে একটা ভূমিকম্প হবে। ভূমিকম্প? জি, ভূমিকম্প। বড় কিছু না, ছোটখাটো। সামান্য ঝাঁকুনি। মেয়েটির মুখে একটা ধারালো হাসি তৈরি হতে হতে হল না। আমি মেয়েটির সংযমের প্রশংসা করলাম। অন্য যে কেউ আমাকে কঠিন কথা শুনিয়ে দিত। আজ উঠি। না আরও কিছু বলবেন? না, আর কিছু বলবো না। আমি উঠে দাঁড়ালাম। মেয়েটি আমাকে অবাক করে দিয়ে বলল, আসুন আপনাকে গেট পর্যন্ত এগিয়ে দেই। গাড়ি আছে, গাড়ি আপনাকে পৌঁছে দেবে। জি আচ্ছা। আপনার অনেক মেহেরবানি। এসি বসানো স্টেশন ওয়াগন, ভেলভেটের নরম সিট কভার, এয়ার ফ্রেশার আছে। গাড়ির ভেতরে মিষ্টি বকুল ফুলের গন্ধ। জানালায় কি সুন্দর পর্দা। গাড়ি যে চলছে তাও বোঝা যাচ্ছে না। আরামে ঘুম এসে যাচ্ছে। এক কাপ চা পাওয়া গেলে ভালো হতো। চা খেতে খেতে যাওয়া যেত। চা এবং চায়ের সঙ্গে সিগারেট। চা গাড়িতে নেই, তবে পাঞ্জাবির পকেটে সিগারেট আছে। আমি সিগারেটের জন্যে পকেটে হাত দিতেই গাড়ির ড্রাইভার বিরক্ত স্বরে বলল, গাড়ির মধ্যে সিগারেট ধরাইবেন না, গাড়ি গন্ধ হইব। আমি ড্রাইভারের কথা অগ্রাহ্য করলাম। পৃথিবীর সব কথা শুনতে নেই, কিছু কিছু কথা অগ্রাহ্য করতে হয়। সিগারেট ফেলেন। এ তো দেখি রীতিমতো ধমক। আশ্চর্য! গাড়ির ড্রাইভার আমাকে দেখেই বুঝে ফেলেছে আমি গাড়ি চড়া মানুষ নই, রাস্তার মানুষ। আমাকে ধমকালে ক্ষতি নেই। কি হইল, কথা কানে যায় না? সিগারেট ফেলতে কইলাম না। আমি শান্তস্বরে বললাম, তুমি সাবধানে গাড়ি চালাও, বারবার পেছনে তাকিও না, অ্যাক্সিডেন্ট হবে। সিগারেট ফেলেন। আমি সিগারেট ফেলে দিলে তোমার আরও ক্ষতি হবে, তখন তুমি আফসোস করবে, বলবে, হায় হায়, কেন সিগারেট ফেলতে বললাম। ফেলেন সিগারেট। আচ্ছা যাও, ফেলছি। আমি সিগারেট ফেলে দিলাম। তবে ফেললাম আমার পাশের টকটকে লাল রঙের ভেলভেটের সিট কভারে। দেখতে দেখতে ভেলভেট পুড়তে শুরু করল। বিকট গন্ধ বেরুল। হতভম্ব ড্রাইভার গাড়ি থামাল। সে দরজা খুলে বেরুতে বেরুতে সিটের অর্ধেকটা পুড়ে ছাই। ড্রাইভার বিস্মিত হয়ে তাকাচ্ছে। আমি তার দিকে তাকাচ্ছি হাসি মুখে। ড্রাইভার ক্লান্ত গলায় বলল, এইটা কি করলেন? আমি সহজ গলায় বললাম, মন খারাপ করবে না, এই পৃথিবীর সবই নশ্বর। একমাত্র পরম প্রকৃতিই অবিনশ্বর, তিনি ছাড়া সবই ধ্বংস হবে। ভেলভেটের সিট কভার অতি তুচ্ছ বিষয়। গাড়িটা এক সাইডে পার্ক করো। এসো, চা খাও।
চা খেলে তোমার হতভম্ব ভাবটা দূর হবে। ড্রাইভার আমার সঙ্গে চা খেতে এলো। তাকে এখন আর মানুষ বলে মনে হচ্ছে না। বোধশক্তিহীন জম্বির মতো দেখাচ্ছে। ৯-১০ বছরের একটা রোগা ছেলে ফ্লাক্সে চা নিয়ে বসে আছে। ছেলেটির পাশে তার ছোট ২ বোন। চা চাইতেই ছোট মেয়েটি হাসিমুখে ২টা কাপ ধুতে শুরু করল। বড় বোন সেই ধোয়া কাপ আবার নতুন করে ধুল। ভাই চা ঢালল। ৩ জনের টি স্টল। ড্রাইভার চুকচুক করে চা খাচ্ছে। আড়ে আড়ে তাকাচ্ছে আমার দিকে। আমাকে বুঝতে চেষ্টা করছে। নিজেকে বোঝা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের প্রধান চেষ্টা অন্যকে বোঝা। চা কত হয়েছে রে? ছোট মেয়েটি হাসিমুখে বলল, ২ টেকা। আমি সদ্য পাওয়া চকচকে ৫০০ টাকার নোটটা তার হাতে দিলাম। সে আতঙ্কিত গলায় বলল, ভাঙতি নাই। আমি সহজ স্বরে বললাম, ভাঙতি দিতে হবে না, রেখে দাও। মেয়েটা যতটা না বিস্মিত হয়েছে, ড্রাইভার তার চেয়েও বিস্মিত। তার মুখ হাঁ হয়ে গেছে, চোখে পলক পড়ছে না। আমি বললাম, ড্রাইভার, তুমি গাড়ি নিয়ে চলে যাও। আমি হেঁটে হেঁটে বাসায় ফিরব। সিট কভার পোড়া নিয়ে কেউ যদি কিছু বলে, আমার কথা বলবে। ড্রাইভার কোনো কথা বলছে না, এখনও পলকহীন চোখে তাকিয়ে আছে। পলকহীন চোখে মানুষের তাকানো উচিত নয়। পলকহীন চোখে তাকায় সাপ আর মাছ। তাদের চোখের পাতা নেই। মানুষ সাপ নয়, মাছও নয়, তাকে পলক ফেলতে হয়। আমি এগোচ্ছি, মনে মনে ভাবছি, এমন যদি হতো। ড্রাইভার তার গাড়ির কাছে ফিরে গিয়ে দেখে ভেলভেটের সিট কভার আগের মতোই আছে। সেখানে কোনো পোড়া দাগ নেই, তাহলে ড্রাইভারের মনোজগতে কি প্রচণ্ড পরিবর্তনই না হতো। কিন্তু তা সম্ভব নয়। আমি কোনো মহাপুরুষ নই। আমার কোনো অলৌকিক ক্ষমতা নেই। আমি হিমু, অতি সাধারণ হিমু। তবে অতি সাধারণ হিমু হলেও মাঝে মাঝে আমার কিছু কথা লেগে যায়। অন্যদেরও নিশ্চয়ই লাগে। অন্যরা লক্ষ্য করে না, আমি করি। ভূমিকম্পের কথা বলাটা অবশ্যই বাড়াবাড়ি হয়ে গেছে। মনে এসেছে, বলে ফেলেছি। দুপুরের খাওয়া হয়নি। খিদে জানান দিচ্ছে। আমি নিয়ম মেনে চলি না, কিন্তু আমার শরীর নিয়মের শৃঙ্খলে বাঁধা। যথাসময় তার ক্ষুধা, তৃষ্ণা হয়। ক্ষুধা তৃষ্ণা জয় করার নিয়মকানুন জানা থাকলে হতো। বিজ্ঞান এই দুটি জিনিস জয় করার চেষ্টা কেন করছে না? আমার চেনা একজন আছে যে তৃষ্ণা জয় করেছে। গত ৩ বছরে সে এক ফোঁটা পানি খায়নি। তার নাম একলেমুর মিয়া। সে ফার্মগেটে তার মেয়েকে নিয়ে ভিক্ষা করে। আমার সঙ্গে ভালো খাতির আছে। আজ দুপুরের খাওয়া তার সঙ্গে খাওয়া যায়। বড় খালার বাড়িতেও যেতে পারি, কিংবা রূপাদের বাড়ি। তবে রূপার বাড়িতে থাকার সম্ভাবনা খুব কম। সে কি একটা বই লিখছে। সকালে উঠে তাদের জয়দেবপুরের বাড়িতে চলে যায়। রাতে ফেরে। সেখানে টেলিফোন নেই। ঢাকার বাসায় খোঁজ নিয়ে দেখা যেতে পারে। চট করে কোনো এক দোকান থেকে টেলিফোন করা এখন আর আগের মতো সহজ নয়। টেলিফোন করতে টাকা লাগে। আগে যে কোনো দোকানে ঢুকে করুণ মুখে বললেই হতো, ভাই একটা টেলিফোন করব। এখন টেলিফোনের কথা বলার আগে কাউন্টারে ৫টা টাকা রাখতে হয়। বিনা টাকায় টেলিফোন করা যায় কিনা সেই চেষ্টা করা যেতে পারে। নতুন কোনো টেকনিক বের করতে হবে। এমন টেকনিক যা আগে ব্যবহার করা হয়নি। ভিক্ষার জন্য যেমন প্রতিনিয়ত নতুন নতুন টেকনিক বের করতে হয়, ফি টেলিফোনের জন্যেও হয়। আমি এক টুকরো কাগজ নিয়ে লিখলাম, ভাই, আমার বান্ধবীকে খুব জরুরি একটা টেলিফোন করা দরকার। সঙ্গে টাকা পয়সা নেই বলে লজ্জায় মুখ ফুটে বলতে পারছি না। বিনীত। হিমু। কাগজের টুকরো হাতে নিয়ে একটা ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকে পড়লাম। সেলসম্যানকে কাগজটা পড়তে দিলাম। সে পড়ল। খানিকক্ষণ বিস্মিত চোখে আমাকে দেখে টেলিফোন সেট আমার দিকে এগিয়ে দিল। হ্যালো, আমি হিমু, চিনতে পারছি। কেমন আছো রূপা? ভালো। আজ জয়দেবপুর যাওনি? না, কিছুক্ষণের মধ্যে রওনা হব। আচ্ছা, তোমাদের জয়দেবপুরের বাড়িটা কেমন? খুব সুন্দর বাড়ি। কী রকম সুন্দর বলো তো? কেন? আহা, বলো না। বললে তুমি কি যাবে আমার সঙ্গে? যেতে পারি। ৭ একর জমি নিয়ে গ্রামের ভেতর খামার বাড়ি, কিংবা বলতে পারো খামার হাউস। বাড়ির পেছনে পুকুর আছে। পুকুর বড় না, ছোট্ট পুকুর, কিন্তু মার্বেল পাথরে বাঁধানো ঘাট। সেই ঘাটে নৌকা বাঁধা আছে। বাড়িটা চারদিক দিয়ে গাছপালায় ঘেরা। বাড়ির ছাদ আছে। ছাদে বসে জোছনা দেখা যায়। ছাদে বসে জোছনা দেখার ব্যবস্থা নেই। টালির ছাদ। বাংলো বাড়ি? হ্যাঁ, বাংলো বাড়ি। যাবে আমার সঙ্গে? ভাবছি। তুমি কোথায় আছো বলো, আমি তোমাকে তুলে নিয়ে যাব। আমি দ্রুত চিন্তা করছি। রূপার সঙ্গে নির্জন বাংলো বাড়িতে পুরো একটা দিন থাকার লোভ জয় করতে হবে। যে করেই হোক করতে হবে।
শরীরের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু মনের উপর তো আছে। হ্যালো, বলো তুমি কোথায় আছো? শোনো রূপা, জরুরি কিছু খবর, আমাকে এখন লোকজনদের দিয়ে বেড়াতে হবে, নয়তো যেতাম। কি জরুরি খবর? কাল পরশুর মধ্যে ভূমিকম্প হবে, এই খবর। যদিও তা হবে ছোট সাইজের, তবুও তো ভূমিকম্প। তুমি আমার সঙ্গে কোথাও যাবে না, সেটা বলো। ভূমিকম্পের অজুহাত তৈরি করলে কেন? অজুহাত না, সত্যি। তুমি বলতে চাচ্ছ ভূমিকম্পের ব্যাপার তুমি আগে জেনে ফেলেছ? তোমার এ রূপা কথা পাচ্ছে না। রাগে তার চিন্তা এলোমেলো হয়ে গেছে। আমি বললাম, টেলিফোন রাখি রূপা। এখন তোমাদের বাংলো বাড়িতে গিয়ে লাভ হবে না। দিন তারিখ দেখে যেতে হবে, পূর্ণিমা দেখে। নেক্সট পূর্ণিমায় যাব। অবশ্যই যাব, রাখি কেমন? আমি টেলিফোন নামিয়ে রেখে বের হয়ে এলাম। পাশের একটা দোকানে ঢুকলাম। কাগজের টুকরোটা কতটুকু কাজ করে দেখা দরকার। মনে হচ্ছে ভালো ব্যবস্থা। এই দোকানটার সেলসম্যান কিংবা মালিক আগের দোকানটার মতো চট করে রিসিভার এগিয়ে দিলেন। ভুরু কুঁচকে কাগজটা দেখতে দেখতে বললেন, আপনি কথা বলতে পারেন না? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। কথা বলতে পারেন, তাহলে কাগজে লিখে এনেছেন কেন? এই ঢং করার দরকার কি? আমি হাসলাম, মধুর ভঙ্গির হাসি। ভদ্রলোকের ভুরু আরও কুঁচকে গেল। বুঝলেন হিমু, যা করবেন স্ট্রেইট করবেন, বাঁকা পথে করবেন না। সিরাতুল মুস্তাকিম, সরল পথ কোথায় আছে বলেন দেখি? সূরা ফাতেহা। গুড। নিন টেলিফোন, যত ইচ্ছা বান্ধবীর সঙ্গে গল্প করুন। আবার যখন দরকার হবে চলে আসবেন। স্লিপ ছিঁড়ে ফেলে দিন, আমার সামনেই ছিঁড়ুন। আমি স্লিপ ছিঁড়লাম। ভদ্রলোক গম্ভীর গলায় বললেন, গুড। নিন, কথা বলুন, যা ইচ্ছা বলতে পারেন। আমি শুনব না, আমি একটু দূরে যাচ্ছি। ভদ্রলোক সরে গেলেন। রূপাকে দ্বিতীয়বার টেলিফোন করার কোনো অর্থ হয় না। আমার আর কোনো বান্ধবীও নেই। টেলিফোন করলাম বড় খালার বাসায়। খালু ধরলেন, মিহি গলায় বললেন, কে? হিমু। খালু, আপনি অফিসে যাননি? আর অফিসে যাওয়া যাওই যে যন্ত্রণা, বাসায় কি হয়েছে? তোমার খালা যা শুরু করেছে, এতে আমার পালিয়ে যাওয়া ছাড়া পথ নেই। খালা এখন করছেন কি? জিনিসপত্র ভাঙছে। আর কি করবে? আমাকে যে সব কুৎসিত ভাষায় গালাগালি দিচ্ছে, তা শুনলে বস্তির মেয়েরাও কানে হাত দিবে। অবস্থা মনে হয় সিরিয়াস।